সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন স্কুলে ক্লাসে সবাইকে স্বাগত। আমি জয়া বোস, তোমাদের বায়োলজি ম্যাম। তো আজ এই করোনার মহামারীর পর অনেকদিন পর আমি তোমাদের অনলাইন ক্লাসে হাজির হয়েছি জীববিজ্ঞানের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের জীবকোষ ও টিস্যু অধ্যায় নিয়ে, অধ্যায় দ্বিতীয়। আমি তোমাদের করিয়েছিলাম অধ্যায় প্রথম কমপ্লিট করিয়ে দ্বিতীয় করাবো, তখন আমাদের এই বিপদ এসে হাজির হলো। তো যাই হোক, এই জন্য আমি এখান থেকে শুরু করেছি। তো আমাদের অধ্যায়টার নাম খেয়াল করতে হবে, জীবকোষ আর টিস্যু। জীববিজ্ঞান হচ্ছে এমন একটা সাবজেক্ট, জীবন নিয়ে বিজ্ঞান, যে বিজ্ঞান সেটা হচ্ছে জীববিজ্ঞান। মানে আমাদের চারপাশে যা কিছু আছে, আমি তুমি সবাই মিলে যা কিছু, সবকিছুই হচ্ছে জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত। তো জীববিজ্ঞান খুব একটা মজার একটা সাবজেক্ট, খুব বোঝার একটা সাবজেক্ট, খুব ভাবার একটা সাবজেক্ট। এটা নিয়ে তুমি যত বেশি ভাববা, যত বেশি চিন্তা করবা, তত তুমি বুঝবা। আর আমি একটা সময় জীববিজ্ঞানকে খুব ভয় পেতাম। যখন আমার স্টুডেন্ট জীবন ছিল, ছাত্রী জীবন ছিল, তখন আমার সব করতেই ভালো লাগতো, কিন্তু জীববিজ্ঞানকে আমার মনে হতো যে আমি কিছু পারছি না, বুঝতেছি না, মনে থাকতেছে না, কেন থাকতেছে না। তো যখন আমি অনার্সে পড়াশোনা করলাম এটা নিয়ে, দেখলাম যে আস্তে আস্তে একটু পড়ি, বন্ধু বান্ধবরা আশেপাশে সবাই পড়ে, ওরাও পড়তেছে, আমিও পড়ি। তো আমার পড়তে পড়তে ভালোই লাগলো যে এটা বোঝার কিছু আছে, এটা নিয়ে ভাবলে ভাবার কিছু আছে, এটা নিয়ে চিন্তা করা যায়, তোমাদেরও ভালো লাগবে আস্তে আস্তে। তো আমি নবম দশম ক্লাসের উদ্দেশ্যেই আজ ক্লাসটা নিচ্ছি। তো আশা করি তোমরা সবাই ইউটিউবে যে সার্চ দিয়ে দেখবা, কবে রতন সেন কলেজিয়েট গার্লস স্কুল দিয়ে সার্চ দিলেই তোমাদের ক্লাসটা চলে আসবে, সমস্যাও জানাবা। তো আমি ক্লাসটা আজকে শুরু করি জীবকোষ ও টিস্যু নিয়ে। জীবকোষ ও টিস্যু। জীবকোষ কি? জীবের কোষ হচ্ছে জীবকোষ। টিস্যু হচ্ছে তন্ত্র। টিস্যু কোষ বা সেল, এটা অন্য একটা বিষয়, এটা আমরা পরবর্তীতে জানবো। আগে জীবকোষটা জানি যে জীবকোষটা কি। কোষ কি? আমরা সাধারণত জানি যে জীবদের গঠন ও কাজের একককে কোষ বলে। এটা আমরা সাধারণত জীবের কোষের সংজ্ঞাটা এটা জানি, যে জীব দেহের যে গঠন, সকল গঠন ও কাজের এককটাই হচ্ছে কোষ। কিন্তু নবম দশম শ্রেণীর জন্য বিজ্ঞানী লোই ও সিকেবিজ নামে দুজন বিজ্ঞানী 1970 সালে একটা সংজ্ঞা দিয়েছেন। তো স্কুল লেভেলের জন্যই সংজ্ঞাটা অত্যন্ত উত্তম একটি সংজ্ঞা। দেখো সংজ্ঞাটা কি। সংজ্ঞাটা হচ্ছে, বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক। বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ সৃষ্টিতে সক্ষম, সেই সত্তাকে কোষ বা জীবকোষ বলে। এটা সংজ্ঞাটা দিয়েছে হচ্ছে বিজ্ঞানী লোই ও সিকেবিজ 1970 সালে। তো দেখো, সংজ্ঞার মাধ্যমেই, সংজ্ঞার প্রত্যেকটা কথার মাধ্যমে এর কোষ সম্পর্কে আমাদের যথেষ্ট ভালো ধারণা এসে যাচ্ছে। যে বৈষম্য ভেদ্য মানে কি, যে বৈষম্য বলতে আমরা কি বুঝি বাংলায়? যে বৈষম্য একে অন্যের সাথে বৈষম্য করা, মানে একে অন্যকে সমান চোখে না দেখা, সমান নয়, মানে সকল পর্দা দিয়ে সমান নয়, এমন আবৃত পর্দা দিয়ে আবৃত সকল পর্দাই সমান নয়। জীবের সকল ক্রিয়াকলাপ বা কার্যকলাপের একক, যা অন্য যে কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজেকে নিজে তৈরি করতে সক্ষম। প্রতিরূপ হচ্ছে নিজের মতো আরেকটু, মানে আমার মতন আরেকজন জয়া। তো এখনো তৈরি হয়নি, এই সবে মাত্র ডলি নামক একটা জীবের উদ্ভব হয়েছে কোষ থেকে, এটা তোমরা পরবর্তীতে জানবা। তো যাই হোক, ডলি নামক একটা ভেড়ার, তো এই হচ্ছে গিয়ে জীবকোষ কি, যে নিজেই নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে যে কোনো মাধ্যম ছাড়াই, তাই তো, স্বতন্ত্র।
তো তার মানে জীবকোষটা আবার একটু সংজ্ঞাটা পড়ি যে বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ সৃষ্টিতে সক্ষম সেই সত্তাকে কোষ বা জীবকোষ বলে। সংজ্ঞাটা প্রদান করেছেন বিজ্ঞানী লোই ও সিকিভিচ 1969 সালে। এখন এই জীবকোষের বিভিন্ন প্রকার আছে, বিভিন্ন প্রকারভেদ করা যায় এদের। গঠনগত দিক দিয়ে, কার্যগত দিক দিয়ে, আকৃতি ও প্রকৃতিগত দিক দিয়ে বিভিন্ন প্রকারে বিভিন্ন কোষ বিভিন্ন রকম হয়। সকল জীবের কোষই একরকম নয়। তো এখানে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ হচ্ছে দুই প্রকার। কি কি? আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল, আর হচ্ছে প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। তো নিউক্লিয়াসের গঠন কেন আনলাম? যে নিউক্লিয়াসটা কি? নিউক্লিয়াস হচ্ছে জীবের ম্যাট্রিক্স বা জীবের মাতৃকা। এই জন্য নিউক্লিয়াসের গঠন দিয়ে আমরা কোষের প্রকারভেদ করা শুরু করলাম। তো আদি কোষটা কি? আদি কোষ হচ্ছে এখানে নিউক্লিয়াস সুসংগঠিত নয়, এজন্য একে প্রাককেন্দ্রিক কোষও বলা হয় বা আদি নিউক্লিয়াস যুক্ত কোষও বলা হয়। কেন বলা হয় যে আদি কোষে নিউক্লিয়াস সুগঠিত নয়, এজন্য একে আদি নিউক্লিয়াস যুক্ত কোষও বলা হয়, প্রাককেন্দ্রিক কোষও বলা হয়। আবার যেহেতু নিউক্লিয়াস সুগঠিত নয় সেহেতু নিউক্লিয়াস পর্দা দ্বারা এটা আবৃত থাকে না আদি কোষটা। তাই জন্য কি থাকে যে এটা এর যে অঙ্গাণুগুলো, নিউক্লিয়াস যে বস্তুগুলো, এটা সাইটোপ্লাজমের ভিতরে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, এতে রাইবোজোমও থাকে না। তো এতে কি থাকে না? সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয় বস্তু ইত্যাদি যে ইয়েগুলো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণুগুলো থাকে না, শুধুমাত্র থাকে হচ্ছে রাইবোজোম। কি থাকে? রাইবোজোম থাকে না। কি কি? সাইটোপ্লাজমিক, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড ইত্যাদি। আর থাকে কি? শুধুমাত্র রাইবোজোম থাকে। এর কিছু উদাহরণ আছে, যেমন কি কি কোষে এই আদি কোষগুলো পাওয়া যায়? কিসে 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 পাওয়া যায়? নীলাভ ও সবুজ শৈবাল। আমি এখানে লিখতে পারিনি, কিন্তু জায়গা স্বল্পতার জন্য কিসে পাওয়া যায়? ব্লু গ্রিন অ্যালগে বা নীলাভ নীলাভ সবুজ শৈবাল। আবার ব্যাকটেরিয়াতেও পাওয়া যায়, কিছু কিছু ব্যাকটেরিয়াতেও আদি কোষ দেখা যায়। এরপরে কি আছে? আদি কোষ যদি আমরা জানি, আমি আশা করি প্রকৃত কোষে আমাদের ধারণা হয়ে গেছে, যেহেতু আমরা বিজ্ঞানের ছাত্রী, আমাদের বিজ্ঞান বিষয়ে একটু নলেজ এমনিতেই থাকে। তারপরে আমরা জেনে নিই কি কি। যে প্রকৃত কোষে হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত, এতে হিস্টোন, ডিএনএ ইত্যাদি উপাদানগুলো থাকে। এটা মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে বিভাজিত হয়। কি কোষ বিভাজন পদ্ধতিতে? মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে। আর আদি কোষ কিসে বিভাজিত হয়? মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে বিভাজিত হয়। তাহলে আমরা কি জানলাম? যে জীবকোষ কি? জীবকোষ হচ্ছে বৈষম্যভেদ্য, আমরা আবার একবার পড়ি, যে বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ সৃষ্টিতে সক্ষম সেই সত্তাকে বলে কোষ বা জীবকোষ। বিজ্ঞানী লোই ও সিকিভিচ 1969 সালে এই সংজ্ঞা প্রদান করেন। বিভিন্ন জীবের কোষ বিভিন্ন রকমের হয়, যেমন নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে জীবকোষ হচ্ছে দুই প্রকার। কি কি? আদি কোষ আর প্রকৃত কোষ। আদি কোষটা কি? যে যাদের নিউক্লিয়াস সুসংগঠিত নয় তারাই হচ্ছে আদি কোষী বা প্রোক্যারিওটিক সেল। এদের আবার কি বলা হয়? প্রাককেন্দ্রিক কোষকে বলা হয়। আদি নিউক্লিয়াস যুক্ত কোষ বলা হয়, যেহেতু এদের নিউক্লিয়াস সুগঠিত থাকে না। মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে এদের বিভাজিত হয়ে এরা নতুন কোষ গঠন করে।
তারপর হচ্ছে গিয়ে এদের নিউক্লিয় পর্দা দ্বারা আবৃত থাকে না বিধায় সাইটোপ্লাজমে নিউক্লিয় বস্তুগুলো ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। তারপর যেমন ব্যাকটেরিয়াতে, তারপর হচ্ছে মনে করো নীলাভ সবুজ শৈবালে এদের দেখা যায়, আদিকোষে আদি করে দেখা যায়। প্রোক্যারিওটিক সেলটা কি, যে সুসংগঠিত নিউক্লিয়াস থাকে, তারপরে কি থাকে, যে এন্ডোপ্লাজম, রেটিকুলাম, সাইটোপ্লাজম, প্লাস্টিড ইত্যাদি থাকে না, শুধু থাকে কি রাইবোজোম। তারপরে হিস্টোন, ডিএনএ, প্রোটিন ইত্যাদি উপাদানগুলো থাকে। আর হচ্ছে মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে এরা বিভাজিত হয়। তো আমাদের এই পর্যন্ত আমরা জীবকোষটা কি মোটামুটি বুঝতে পারলাম। কোষের প্রকারভেদ, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে আদিকোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। এরপর এই প্রকৃত কোষকে আবার দুই ভাগে ভাগ করা যায়, কি কি, যে প্রকৃত কোষকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যে কি, দুই ভাগটা হচ্ছে লিখেই দিই আমরা, যে একটা হচ্ছে দেহকোষ বা সোমাটিক সেল, আর একটা হচ্ছে জনন কোষ বা গ্যামেটিক সেল। প্রকৃত কোষের ক্ষেত্রে কাজের ভিত্তিতে কোষ দুই প্রকার, যথা এক হচ্ছে দেহকোষ বা সোমাটিক সেল, দুই হচ্ছে জনন কোষ বা গ্যামেটিক সেল। তাহলে দেহকোষটা কি আর জনন কোষ বা গ্যামেটিক সেলটা কি? দেহকোষ হচ্ছে জীবের দেহ গঠনের একক, জীবের দেহ গঠনের একক হচ্ছে কি, দেহকোষ। আরো কি, যে জীব দেহের নতুন অঙ্গ প্রত্যঙ্গ গঠনে এরা সহায়তা করে। তারপর কি করে, যে মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত হয়। মাইটোসিস পদ্ধতিতে দেহকোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়। আর কি করে, যে নতুন দেহের বৃদ্ধি ঘটায় বা দেহের অঙ্গ গঠনে সাহায্য করে। তাহলে কি করে, যে মাইটোসিস পদ্ধতিতে বা মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় কি করে, দেহ গঠনে কাজ করে, দেহের বৃদ্ধি ঘটায়। আর কি করে, যে অঙ্গ প্রত্যঙ্গ গঠনে কাজ করে। দেহকোষ বা সোমাটিক সেলের কাজ হচ্ছে জীবের দেহ গঠনে এরা একক হিসেবে কাজ করে, বা দেহকোষ
গঠন করে। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে দেহ গঠন করে ও দেহের বৃদ্ধি ঘটায়। অঙ্গ প্রত্যঙ্গ গঠনে অংশ নেয় বা কাজ করে। আর তেমনি জনন কোষ বা গ্যামেটিক সেলটা কি, জনন কোষ সম্পর্কে আমরা একটু একটু ধারণা আগের থেকে জানি, আর আবার নতুন করে জানি যে কি জনন কোষ হচ্ছে প্রজনন কোষ বা যৌন প্রজনন কোষ। কি এদের ক্ষেত্রে কি দেখা যায়, যৌনক্রম দেখা যায়, যৌন প্রজনন এবং যৌনক্রম দেখা যায়। তারপর এরা জনন কোষ উৎপন্ন করে, পুং ও স্ত্রী জনন কোষ মিলে জাইগোট উৎপন্ন করে। তারপরে হচ্ছে কি করে, মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে কি করে এরা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেকে পরিণত হয়, হয়ে পুং ও জনন কোষের মাধ্যমে এরা যৌন প্রজননের মাধ্যমে জাইগোট উৎপন্ন করে। সেই জাইগোট থেকে একটা পূর্ণাঙ্গ জীবদেহ গঠিত হয়। তো কি হয় যে জনন কোষ হচ্ছে কোন পদ্ধতিতে ঘটে, মিয়োসিস। আচ্ছা আমরা আগে করি যে এখানে যৌন প্রজনন ও কি দেখা যায়, যৌনক্রম দেখা যায়। তারপরে এরা মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা, অপত্য কোষের ক্রোমোসোম বা ক্রোমোজোম যাই বলো, ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেকে পরিণত হয়, অর্ধেকে পরিণত হয়। অর্ধেকে পরিণত কি হয় যে পুং জনন কোষ ও স্ত্রী জনন কোষ, পুং জনন কোষ ও স্ত্রী জনন কোষ গঠন করে। পুং জনন কোষ ও স্ত্রী জনন কোষ মিলে জাইগোটে পরিণত হয়, আর জাইগোট থেকে সৃষ্টি হয় নতুন জীবদেহ। নতুন জীবদেহ বা তোমার আমার মতো একজন মানুষ। তাহলে কি জনন কোষটা হচ্ছে এখানে যৌন প্রজনন ও যৌনক্রম দেখা যায়। মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে এরা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে পরিণত হয়। তারপরে কি করে, পুং জনন কোষ ও স্ত্রী জনন কোষ মিলে জাইগোট উৎপন্ন করে। জাইগোট আবার কি করে, পরিণত একটা জীব সৃষ্টি করে বা জীবদেহ গঠন করে। এইভাবে জনন কোষের কাজ চলতে থাকে। তারপরে আমি তোমার মতো বা হাতি, যেকোনো জীব বা উদ্ভিদ সৃষ্টি হয়। তো আমরা জীবকোষ সম্পর্কে জানলাম। কি কি জানলাম, যে জীবকোষ কাকে বলে বা জীবকোষ কি, জীবকোষ কয় প্রকারের হতে পারে, কিভাবে হতে পারে। ওটা আমরা আরো একবার একটু বলি যে জীবকোষ হচ্ছে কি, কোষ বলতে আমরা সাধারণত বুঝি দেহের গঠন ও কার্যগত একককে কোষ বলে। সাধারণত এই সংজ্ঞাটাই আমরা ব্যবহার করি বা লিখলে হবে। তবে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের বিষয়ে বিজ্ঞানী লোই ও সিকেবি একটা খুব উত্তম সংজ্ঞা প্রদান করেছেন, যে কি, যে জীবকোষ হচ্ছে বৈষম্যভেদ পর্দা দিয়ে আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ নিজের সৃষ্টি করতে সক্ষম। সেই সত্তাকে জীবকোষ বা কোষ বলে। তো এই সংজ্ঞাটা কে বা কারা প্রদান করেছেন, বিজ্ঞানী লোই ও সিকেবি। কত সালে, 1969 সালে। তো এই সংজ্ঞাটা তোমাদের জন্য উত্তম হবে, জীববিজ্ঞানের ছাত্রীদের জন্য এটা, ছাত্রছাত্রীদের জন্য এটা উত্তম একটা সংজ্ঞা জীবকোষের ক্ষেত্রে।
তো এই সকল জীবকোষ কিন্তু একরকম নয়, বিভিন্ন প্রাণী বা উদ্ভিদের জীবকোষ বিভিন্ন রকমের হয়। এটা হচ্ছে সবসময় পূর্বতন কোষ থেকে সৃষ্টি হয় এইভাবে। যেমন আমরা দালান তৈরি করি না, একটা বড় দালান তৈরি করে একটা ইটের পর একটা ইট দিই, একটা ইটের পর একটা, তারপরে আর একটা ইট দিই, এইভাবে পূর্বতন জীবকোষ হতে জীবকোষ সৃষ্টি হয়। তো এখানে উদ্ভিদ কোষ আছে, প্রাণী কোষ আছে, এগুলো আমি তোমাদের পরবর্তীতে জানাবো। দেখেন আমরা নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে হচ্ছে গিয়ে জীবকোষকে দুই ভাগে ভাগ করেছে, কি কি? আদিকোষ আর প্রকৃত কোষ। আদিকোষ কি? আদিকোষ হচ্ছে প্রোক্যারিওটিক সেল বা প্রোক্যারিওটিক সেল বা আদিকোষ হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এজন্য একে আদি নিউক্লিয়াস যুক্ত কোষও বলা হয়, কিংবা প্রাক কেন্দ্রিক কোষও। প্রাক মানে কি? শুরু, একদম শুরু কোষ, প্রাক কেন্দ্রিক কোষও বলা হয়। যেহেতু নিউক্লিয়াস সুগঠিত নয়, নিউক্লিয়াস পর্দা দ্বারা আবৃত থাকে না, সেহেতু নিউক্লিয়ার যে বস্তুগুলো এগুলো সাইটোপ্লাজমের ভিতরে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। তারপরে কি হয়? এটা কিসে দেখা যায়? যেমন সবুজ, নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়াতে এই ধরনের আদিকোষ দেখা যায়। আদিকোষ যদি আমরা পারি, তাহলে প্রকৃত কোষটাও পারবো। এর বিপরীত, জাস্ট এর বিপরীত কি? যে প্রকৃত কোষে হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস থাকে। তারপরে কি হয়? যে এদের নিউক্লিয়াস সুগঠিত, নিউক্লিয়াসের ঝিল্লি নিউক্লিয় বস্তু দ্বারা আবৃত থাকে এবং সুসংগঠিত অবস্থায় থাকে। এদের কোষে রাইবোজোম সহ সকল অঙ্গাণু থাকে। যেমন আদি কোষে এন্ডোপ্লাজম, রেটিকুলাম, সাইটোপ্লাজম, তারপরে হচ্ছে গিয়ে মায়োপ্লাস্টিড ইত্যাদি থাকে না, কিন্তু প্রকৃত কোষে এগুলো সবই প্রায় থাকে। তারপরে ডিএনএ, প্রোটিন, হিস্টোন ইত্যাদি উপাদান দ্বারা প্রকৃত কোষটা গঠিত। এরপরে আমরা কি জানলাম? যে প্রকৃত কোষের ক্ষেত্রে আবার কাজের ভিত্তিতে কোষ আবার দুই প্রকার, কি কি? দেহকোষ বা সোমাটিক সেল আর জনন কোষ বা গ্যামেটিক সেল। দেহকোষটা কি? তোমার দেহ মানে জীবের দেহ গঠনে যেটা অংশ নেয় সেটাই হচ্ছে দেহকোষ। এটার কাজ কি? যে নতুন দেহ গঠনে এটা কাজ করে, অঙ্গ প্রত্যঙ্গ গঠনও করে, তাই না? এটা কোন বিভাজনের মাধ্যমে দেহের অঙ্গ বৃদ্ধি ঘটায়? মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা এটা বিভাজিত হয়ে দেহের বৃদ্ধি ঘটায় বা নতুন দেহ গঠনে অংশ নেয়। আর কি করে? যে অঙ্গ প্রত্যঙ্গ গঠনে ওরা কাজ করে। জনন কোষ সম্পর্কে আমরা অনেকেই জেনেছি, আরো ডিটেইলে জানবো। যত সামনের অধ্যায়গুলোতে এগোবো তত আরো বেশি জানতে পারবো। জনন কোষটাই হচ্ছে জীবকোষের একটা অনেক বড় মাধ্যম বা চ্যাপ্টার। এটা হচ্ছে কি করে? এটাতে কি? যৌন প্রজনন, আর হচ্ছে জীবের জন্মই হচ্ছে ওই জনন কোষ থেকে। তো যৌন প্রজনন আর যৌনক্রম দেখা যায় বিধায় এটা মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেকে, ক্রোমোজোম সংখ্যার অর্ধেকে পরিণত হয়। তারপরে কি করে? যে পুং ও স্ত্রী জনন কোষ মিলে একটা জাইগোট সৃষ্টি করে বা জাইগোটে পরিণত হয়। সেই জাইগোট থেকে সৃষ্টি হয় নতুন জীবদেহ বা জীবের গঠন শুরু হয়, বা আমার বা তোমার মধ্যে একজন মানুষের বা উদ্ভিদ, প্রাণী, বিভিন্ন প্রাণী সৃষ্টি হয়। তো আজকের ক্লাসে আমরা কি কি জানলাম? যে জীবকোষ কি, কত প্রকারের হতে পারে। এখানে আমরা সাধারণত নিউক্লিয়াসের গঠনের উপরে দুই প্রকারের কোষ জানলাম, প্রকৃত কোষের মধ্যে আবার দুই প্রকারের কোষ জানলাম। টোটাল 4 প্রকারের কোষ সম্পর্কে আমরা ধারণা পেলাম। তো আশা করি তোমরা আজকের ক্লাস সম্পর্কে বুঝতে পেরেছো। যদি আজকের ক্লাস সম্পর্কে তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে তোমরা ইউটিউবে গিয়ে রতন সেন কলেজিয়েট গার্লস স্কুলে সার্চ দিলে আমার ক্লাসটা দেখতে পাবে এবং ওখানে গিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে দেবে। তো আজকে আমরা এই ক্লাসে জীবকোষ ও টিস্যু 2.1 পার্টটা শেষ করলাম। আমরা পরবর্তী ক্লাসে 2.2 নিয়ে আলোচনা করব।
ওখানে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, তারপরে হচ্ছে গিয়ে মনে করো যে কোষ প্রাচীর, বিভিন্ন রকমের কোষ প্রাচীর ইত্যাদি নিয়ে আলোচনা করব। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ক্লাসটা দেখো, বাড়ি থেকে সুস্থ থেকো, সাবধানে থাকবা। করোনার এই মহামারীর সময় সবাইকে একটু সাবধানে থাকতে হবে, আর মন দিয়ে লেখাপড়া করবা। ক্লাসটা অবশ্যই দেখবা, ক্লাসে দেখে কোনটা কি সমস্যা হলো, কি বুঝতে সমস্যা হচ্ছে বা কোনটা ভালো বুঝেছো এটা আমাকে জানাবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।